আজকের ক্লাসে আমরা ক্লাস 12 এর WBH টেস্ট পেপারের কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করব। দেখো এই বইটা, এটা হচ্ছে WBH টেস্ট পেপার, এর কিছু কোশ্চেন অ্যান্সার নিয়ে আমরা আজকে আলোচনা করব। যাদের কাছে এই বইটা রয়েছে তারা তো বই থেকেই প্রশ্নগুলো দেখতে পাবে, আর যাদের কাছে বইটা নেই তাদের জন্য আমি কোশ্চেন বলে দেব বা লিখে দেব। তাহলে চলো স্টার্ট করা যাক। কেমিস্ট্রির কোশ্চেন সেট 1, মডেল কোশ্চেন সেট 1, সেখানে পার্ট এ আমি প্রথমে স্টার্ট করছি। হ্যাঁ, এখানে আর একটা কথা আমি বলে নিই। দেখো ক্লাস 12 এর প্রত্যেকটা চ্যাপ্টারের ক্লাস কিন্তু এখনও আমি করাইনি। যে কটা চ্যাপ্টারের ক্লাস করানো হয়েছে সেগুলো থেকে যে প্রশ্ন রয়েছে সেগুলো তো আমি বলবই। এছাড়া যে সমস্ত চ্যাপ্টারের ক্লাস এখনও করানো হয়নি সেখান থেকেও বেশ কিছু প্রশ্ন আমি সলভ করে দেব, এবং কিছু প্রশ্ন যেগুলো ধরো খুব ব্যাখ্যামূলক, যেগুলো এই কোয়েশ্চেন অ্যান্সার সেশনে আলোচনা করা সম্ভব নয়, সেগুলো আমি এই ক্লাসে আলোচনা করব না। তাহলে চলো শুরু করা যাক। পার্ট এর কোশ্চেন নাম্বার 1, 1 এ দেখো কি বলছে, বিশুদ্ধ দ্রাবকে দ্রাব যোগ করলে বাষ্পচাপের অবনমন কেন ঘটে। আবার বলে দিই, বিশুদ্ধ দ্রাবকে দ্রাব যোগ করলে বাষ্পচাপের অবনমন কেন ঘটে। দেখো বাষ্পচাপের অবনমন, বাষ্পচাপের অবনমন মানে কি? মানে বাষ্পচাপ হ্রাস হচ্ছে, বাষ্পচাপ কমে যায়। কোনো বিশুদ্ধ দ্রাবকে যখন দ্রাব যোগ করে একটা দ্রবণ প্রস্তুত করা হয় তখন দেখা যায় যে বিশুদ্ধ দ্রাবকের ক্ষেত্রে যে বাষ্পচাপ ছিল দ্রবণের বাষ্পচাপ তার তুলনায় কম হচ্ছে। এটা কেন ঘটছে? দেখো দ্রাবক প্লাস দ্রাব সমান হচ্ছে দ্রবণ, আমরা জানি। তার মানে কোনো দ্রাবকে দ্রাবকণা যোগ করে একটা দ্রবণ প্রস্তুত করা হয়। এবারে ধরো এখানে বিশুদ্ধ দ্রাবক রয়েছে, পিওর সলভেন্ট, বিশুদ্ধ দ্রাবক, এবং তাহলে এর পৃষ্ঠতলে কেবলমাত্র বিশুদ্ধ দ্রাবকের কণাগুলোই রয়েছে, অর্থাৎ বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতলে প্রতি একক ক্ষেত্রফলে কেবলমাত্র বিশুদ্ধ দ্রাবকের কণাই রয়েছে। তাই এই বিশুদ্ধ দ্রাবক যখন বাষ্পীয় দশায় রূপান্তরিত হবে তখন এই বাষ্প কার? বিশুদ্ধ দ্রাবকের, এবং বিশুদ্ধ দ্রাবকের বাষ্পচাপ পাওয়া যাবে। এবার ধরো এখানে এই বিশুদ্ধ দ্রাবকে অনুদ্বায়ী কঠিন দ্রাব যোগ করে দ্রবণ প্রস্তুত করা হয়েছে, তাহলে এটা হচ্ছে দ্রবণ। তাহলে এই দ্রবণের পৃষ্ঠতলে কোন কোন কণা রয়েছে? দ্রবণে কে কে রয়েছে? দ্রবণে দ্রাবক রয়েছে এবং দ্রাব রয়েছে। তাহলে এই দ্রবণের পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফলে বিশুদ্ধ দ্রাবক এবং দ্রাব উভয়ের কণাই উপস্থিত থাকবে, এবং অনুদ্বায়ী দ্রাব, তার ফলে দ্রাবক শুধুমাত্র বাষ্পীভূত হবে এবং এখানে যে বাষ্পগুলো থাকবে সেগুলো শুধুমাত্র বিশুদ্ধ দ্রাবকের বাষ্প, আর এখানে যে বাষ্প এটাও বিশুদ্ধ দ্রাবকের বাষ্প। উভয় ক্ষেত্রেই বাষ্প রয়েছে কেবলমাত্র বিশুদ্ধ দ্রাবকের, কিন্তু বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতলে শুধুমাত্রই বিশুদ্ধ দ্রাবকের কণাসমূহই রয়েছে, কিন্তু দ্রবণের পৃষ্ঠতলে দ্রাবক এবং দ্রাব উভয়ের কণাসমূহই রয়েছে। তাই যখন বাষ্পীয় দশায় রূপান্তর ঘটছে তখন বিশুদ্ধ দ্রাবকের তুলনায় এই দ্রবণের পৃষ্ঠতল থেকে কম পরিমাণ দ্রাবক অণু বাষ্পীয় দশায় যাচ্ছে। আবার বলে দিই, বিশুদ্ধ দ্রাবকের পৃষ্ঠতলের প্রতি একক ক্ষেত্রফলে দ্রাবক অণুর সংখ্যা এই দ্রবণের তুলনায় বেশি, কারণ দ্রবণের পৃষ্ঠতলে দ্রাবকের পাশাপাশি দ্রাবকণাও রয়েছে। তাই সেক্ষেত্রে যে বাষ্প পাওয়া যাচ্ছে সেটা বিশুদ্ধ দ্রাবকেরই, কিন্তু তার পরিমাণ কম, তার তুলনায় বিশুদ্ধ দ্রাবকের যে বাষ্পটা পাওয়া যাচ্ছে তার পরিমাণ অনেক বেশি, তার ফলে এখানে বাষ্পচাপ বেশি। সেই জন্য বিশুদ্ধ দ্রাবকে দ্রাব যোগ করে দ্রবণ প্রস্তুত করলে বাষ্পচাপ কমে যায়, অর্থাৎ বাষ্পচাপের অবনমন ঘটে। তাহলে বোঝা গেল
নাম্বার 1 কোয়েশ্চেনটা বোঝা গেল। এবার পরেরটা দেখো, অথবার প্রশ্ন। যাদের কাছে বই নেই তারা কিন্তু কোয়েশ্চেনটাও লিখে নেবে এবং আমি বুঝিয়ে বললাম, তোমরা সুন্দর করে উত্তরটা গুছিয়ে খাতায় লিখে নেবে। বিপরীত অভিশ্রবণ কাকে বলে, এর একটি প্রয়োগ উল্লেখ করো। দেখো, একটি ইউ নল রয়েছে, এখানে একটা অর্ধভেদ্য পর্দা রয়েছে, অর্ধভেদ্য পর্দা, এবং এর বাম দিকে নেওয়া হয়েছে বিশুদ্ধ দ্রাবক, বিশুদ্ধ দ্রাবক, আর ডান দিকের বাহুতে নেওয়া হয়েছে দ্রবণ, এটা দ্রবণ। তাহলে বিশুদ্ধ দ্রাবক থেকে দ্রবণের দিকে এই যে প্রবাহ, এটাকেই বলা হয় অভিস্রবণ। এবং এই যে বাহুতে দ্রবণ রয়েছে সেই বাহুর উপর যে চাপ প্রয়োগ করে এই অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ করা যায় তাকেই বলা হয় অভিস্রবণ চাপ, এবং অভিস্রবণ চাপকে পাই দ্বারা রিপ্রেজেন্ট করা হয়। অভিস্রবণ চাপ পাই, যে চাপ প্রয়োগ করে অভিস্রবণ প্রক্রিয়া বন্ধ করা হয় তাকে বলা হয় অভিস্রবণ চাপ। এবং যদি প্রযুক্ত চাপ অভিস্রবণ চাপের তুলনায় বেশি হয়, অর্থাৎ প্রযুক্ত চাপ গ্রেটার দেন পাই, পাই হচ্ছে অভিস্রবণ চাপ, প্রযুক্ত চাপ যদি অভিস্রবণ চাপের তুলনায় বেশি হয়ে যায় তাহলে দেখা যায় যে এর বিপরীত প্রবাহ ঘটছে, অর্থাৎ দ্রবণে উপস্থিত দ্রাবক বিশুদ্ধ দ্রাবকের দিকে প্রবাহিত হচ্ছে। তার মানে দ্রবণ থেকে দ্রাবক বিশুদ্ধ দ্রাবকের দিকে প্রবাহিত হচ্ছে, যেটা অভিস্রবণের বিপরীত প্রবাহ, এটাকে বলা হয় বিপরীত অভিস্রবণ। তাহলে বিপরীত অভিস্রবণ কোনটা বোঝা গেল। এবং এর একটা প্রয়োগ লিখতে বলেছে, এর একটা প্রয়োগ যেমন সমুদ্রের লবণাক্ত জলকে বিপরীত অভিস্রবণ প্রক্রিয়ায় কাজে লাগিয়ে লবণমুক্ত পানীয় জল তৈরি করা হয়। সেক্ষেত্রে দেখো, অর্ধবেদ্য পর্দার বাম দিকে যেখানে বিশুদ্ধ দ্রাবক রয়েছে এখানে বিশুদ্ধ জল নেওয়া হবে, আর যেখানে দ্রবণ সেখানে লবণাক্ত সমুদ্রের জল, এবং বিপরীত অভিস্রবণের মাধ্যমে লবণমুক্ত পানীয় জল প্রস্তুত করা হয়। নেক্সট আমরা একের কোয়েশ্চেন নাম্বার ডিটা দেখব। এখানে বলছে FeH2O হোল 6 2+ রঙিন, কিন্তু জিঙ্ক H2O হোল 6 2+ এটা বর্ণহীন কেন, এটা ব্যাখ্যা করতে হবে। দেখো, এখানে এই চ্যাপ্টারটা যেহেতু আমি এখনো পর্যন্ত পড়াইনি, কিন্তু এই কোয়েশ্চেনটার ব্যাখ্যাটা আমি করব, তাই তার আগে কিছু বেসিক জিনিস একটু বলে দিই। দেখো, এখানে H2O হোল 6 রয়েছে, এখানেও H2O হোল 6 রয়েছে, অর্থাৎ এখানে লিগ্যান্ড হচ্ছে H2O। কটা লিগ্যান্ড আছে? 6 লিগ্যান্ড। তার মানে এগুলো অক্টাহেড্রাল কমপ্লেক্স, ঠিক আছে, অক্টাহেড্রাল কমপ্লেক্স এখানে তৈরি হচ্ছে। দেখো, Fe2+ আর এখানে জিঙ্ক 2+, আয়রন 2+, এটা হচ্ছে 3D6 সিস্টেম, আর জিঙ্ক 2+ আমরা জানি 3D10 সিস্টেম। এগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, ইলেকট্রনিক কনফিগারেশন থেকে দেখানো হচ্ছে। যেমন ধরো, আয়রনের পরমাণু ক্রমাঙ্ক হচ্ছে 26, ঠিক আছে, আর্গন তারপরে 3D6 4s2, আর্গনের 18টা ইলেকট্রন, তারপরে 18 আর 2 20 আর 6 26টা। এবার যখনই দুটো ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে 4s2, এই ইলেকট্রনগুলো বাদ চলে যাচ্ছে, তাহলে 3D6 অর্থাৎ Fe2+ হচ্ছে 3D6 সিস্টেম। আর জিঙ্ক 2+ এর ক্ষেত্রে জিঙ্কের পরমাণু ক্রমাঙ্ক 30, তাহলে এর ইলেকট্রনিক কনফিগারেশন আর্গন 3D10 4s2, তাই জিঙ্ক 2+ যখন হচ্ছে তখন দুটো ইলেকট্রন বর্জন করছে এবং 4s এর ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে, তার ফলে 3D10 সিস্টেম। এগুলো আমাদের জানা জিনিস, আমি জাস্ট বলে দিলাম। এবার দেখো, 5টা ডি অরবিটাল রয়েছে, 5টা ডি অরবিটালে কটা ইলেকট্রন রয়েছে আমি Fe2+টা আলোচনা করছি। Fe2+ মানে 6টা ইলেকট্রন রয়েছে, 1 2 3 4 5 6, এবং এই ডি অরবিটালসগুলো ডিজেনারেট অর্থাৎ সমশক্তি সম্পন্ন। যখনই লিগ্যান্ড এসে অ্যাপ্রোচ করছে তখনই এদের ডিজেনারেসিটা নষ্ট হয়ে যাচ্ছে।
ডিজেনারেসি নষ্ট হচ্ছে এবং এই ডি অরবিটালসগুলো দুভাগে বিভাজিত হচ্ছে। একটা হচ্ছে ইজি, ইজিতে কে কে রয়েছে ডি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আর ডি জেড স্কোয়ার অরবিটাল, এটাকে বলা হয় ইজি ইজি। আর একটা হচ্ছে টি টু জি, টি টু জি অরবিটালে কে কে রয়েছে ডি এক্স ওয়াই, ডি এক্স জেড, ডি ওয়াই জেড, টি টু জি। এবারে 6টা ইলেকট্রন, দেখো H2O লিগ্যান্ড হিসেবে রয়েছে, এটা একটা উইক ফিল্ড লিগ্যান্ড এবং হাই স্পিন কমপ্লেক্স গঠিত হবে। হাই স্পিন কমপ্লেক্স, উইক ফিল্ড লিগ্যান্ড এবং হাই স্পিন কমপ্লেক্স, তার ফলে ইলেকট্রনগুলো কিভাবে পূরণ হবে, এখানে 1টা 2টো 3টে, তারপর ইজিতে পূর্ণ হবে 4টে 5টা এবং আর একটা 6 নম্বর ইলেকট্রন এসে এখানে বসবে। তাহলে এই হচ্ছে ইজি আর টি টু জিতে ডি অরবিটালসগুলো স্প্লিট হয়ে গেছে এবং ব্যারি সেন্টারের রেসপেক্টে ইজির এনার্জি বৃদ্ধি পায় আর টি টু জির এনার্জি হ্রাস পায়। তাহলে এটা হচ্ছে +0.6 ডেল্টা ও আর এটা হচ্ছে -0.4 ডেল্টা ও আর টোটালটা হচ্ছে ডেল্টা ও সমান 10 ডিকিউ। তাহলে এক্ষেত্রে আমরা সিএফএসসিটা যদি ক্যালকুলেট করি, সিএফএসসি ক্রিস্টাল ফিল্ড স্টেবিলাইজেশন এনার্জি সমান ইজিতে 2টো ইলেকট্রন রয়েছে 2 ইন্টু +0.6 ডেল্টা ও প্লাস টি টু জিতে 4টে ইলেকট্রন রয়েছে 4 ইন্টু -0.4 ডেল্টা ও। ক্যালকুলেশনটা করলে পাওয়া যাবে -0.4 ডেল্টা ও। এবার দেখো জিঙ্ক H2O হোল 6 2+, এক্ষেত্রে আমরা দেখছি যে জিঙ্ক 2+ এর ক্ষেত্রে 3D10 সিস্টেম এবং এক্ষেত্রেও যদি আমরা এইগুলো দেখি, আমি এই ছবিটাতেই দেখিয়ে দিচ্ছি। দেখো তাহলে 3D10 সিস্টেম, তার মানে প্রত্যেকটা ডি অরবিটাল কমপ্লিটলি ফিল্ড থাকবে, সবকটা ডি অরবিটাল ইলেকট্রন দ্বারা সম্পূর্ণ ভর্তি অবস্থায় রয়েছে। তাহলে এখানেও 10খানা ইলেকট্রন, 5টা ডি অরবিটাল, 2টো করে ইলেকট্রন প্রত্যেকটাতে রয়েছে, তাহলে 5 দুগুণে 10টা ইলেকট্রনস রয়েছে। এবার H2O যেহেতু উইক ফিল্ড লিগ্যান্ড হাই স্পিন কমপ্লেক্স তৈরি করবে, তাহলে এই স্প্লিটিংয়ের ফলে ইলেকট্রনগুলো ফিল আপ করলে দেখো প্রত্যেকটাই ভর্তি থাকবে, কারণ এখানে D10 সিস্টেম রয়েছে। তাহলে এক্ষেত্রে স্টেবিলাইজেশন এনার্জি সিএফএসসি যদি ক্যালকুলেট করো সেটা 0 আসবে। আমি আবার বলছি, এই কোয়েশ্চেনের উত্তরের জন্য এত কিছু কিন্তু করতে লাগবে না, আমি জাস্ট এই চ্যাপ্টার পড়াইনি বলে একটু বেসিক জিনিসগুলো বুঝিয়ে দিলাম, যতটুকু ছোটোভাবে বোঝানো সম্ভব ততটুকু। আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে এই কমপ্লেক্সটা রঙিন, এই কমপ্লেক্সটা বর্ণহীন, কালারলেস কেন। এই সমস্ত যৌগে যে মেটাল আয়ন উপস্থিত থাকে, যেমন FeH2O হোল 6 2+ এর ক্ষেত্রে Fe2+ ধাতব আয়ন রয়েছে, তার ইলেকট্রনের ডিডি ট্রানজিশনের ফলে যৌগের বর্ণের উদ্ভব ঘটে, অর্থাৎ যৌগটি রঙিন হচ্ছে। কারণ Fe2+ এর ক্ষেত্রে আমরা দেখেছি যখন ডি অরবিটালগুলো ইজি আর টি টু জি অরবিটালে ভেঙে যাচ্ছে, তখন টি টু জিতে 4টে ইলেকট্রন ছিল আর ইজিতে 2টো ইলেকট্রন, T2G4 EG2, এবং এক্ষেত্রে ডিডি ট্রানজিশন পসিবল। ডিডি ট্রানজিশন, ইলেকট্রনের ডিডি স্থানান্তরণ ঘটে এবং তার ফলে FeH2O হোল 6 2+ এই যৌগটা রঙিন হয়। কিন্তু জিঙ্ক H2O হোল 6 2+, এখানে জিঙ্ক 2+ আয়ন রয়েছে এবং জিঙ্ক 2+ আয়নের ক্ষেত্রে 3D10 সিস্টেম, অর্থাৎ এখানে প্রত্যেকটা ডি অরবিটাল কমপ্লিটলি ফিল্ড রয়েছে, তাই এই যৌগের ক্ষেত্রে এই ইলেকট্রনের ডিডি ট্রানজিশন সম্ভব হয় না, তাই এই যৌগটা বর্ণহীন হয়। নেক্সট আমরা 2 এর এ কোশ্চেনটা দেখব। এখানে বলা হচ্ছে একক কোষের প্যাকিং দক্ষতা বলতে কি বোঝো, পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করো। দেখো একক কোষের প্যাকিং দক্ষতা সমান একক কোষের কণাগুলি দ্বারা অধিকৃত আয়তন ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন।
এই ফর্মুলাটা তোমরা নিশ্চয়ই জানো। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা নির্ণয় করতে বলা হয়েছে। পৃষ্ঠকেন্দ্রিক একক কোষ অর্থাৎ এফসিসি, ফেস সেন্টার্ড কিউবিক সেল। দেখো আমি প্রথমে এর গঠনটা একটু দেখাই। এটা একটা ঘনকাকার একক কোষ। এখানে 8খানা কৌণিক বিন্দু রয়েছে, তাহলে 8খানা কৌণিক বিন্দুতে কণা উপস্থিত থাকবে। আর পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে প্রত্যেকটা পৃষ্ঠ কেন্দ্রে কণা থাকে, 1টা 2টো 3টে 4টে। দেখো ওপরের ফেসে মাঝখানে একটা দিয়েছি, এদিকের ফেসে রয়েছে মাঝখানে একটা, নিচের ফেসেতে এখানে একটা, বাম দিকের ফেসেতে একটা, এবং সামনে যেটা রয়েছে সেখানে একটা, আর পিছনে যেটা রয়েছে তার পৃষ্ঠকেন্দ্রে আর একটা। তাহলে এখানে মোট 6টা কণা রয়েছে। এবার কৌণিক বিন্দুতে যে কণাগুলো রয়েছে তাদের অবদান 1/8 অংশ করে, 8খানা কৌণিক বিন্দু, তাহলে 1/8 × 8 সমান 1। আর পৃষ্ঠকেন্দ্রে যে কণাগুলো রয়েছে তাদের অবদান হাফ করে, আর 6খানা পৃষ্ঠকেন্দ্র অর্থাৎ হাফ × 6 সমান 3। তাহলে মোট কণা সংখ্যা কত? 1 + 3 সমান 4। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কণা সংখ্যা হচ্ছে 4। এবার দেখো একটা ফেসকে আমি বড় করে এখানে দেখাই। ধরো আমি এই ফেসটা দেখাচ্ছি, ঠিক আছে? এবং পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে কণাগুলো এই যে কর্নারে উপস্থিত রয়েছে এবং পৃষ্ঠকেন্দ্রে রয়েছে, এরা পরস্পরের সংস্পর্শে থাকে। তাহলে এটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রে উপস্থিত কণা, এটা হচ্ছে কর্নারে, আর এটা হচ্ছে এই কর্নারে। তাহলে আমি এইটা, এটা আর এটা এগুলো দেখাচ্ছি। এই কৌণিক বিন্দুতে এবং পৃষ্ঠকেন্দ্রে এই যে কণাগুলো রয়েছে এরা পরস্পরের সংস্পর্শে রয়েছে। এই ফেসটাকে আমি এখানে বড় করে দেখাচ্ছি। এবং এটা হচ্ছে ফেস ডায়াগোনাল। তাহলে একটু নাম দিয়ে দিই, ABC। দেখো ABC একটা সমকোণী ত্রিভুজ পাওয়া গেছে। এবার ধরো এই একক কোষের কিনারা দৈর্ঘ্য হচ্ছে A এবং কণার ব্যাসার্ধ হচ্ছে R। কণার ব্যাসার্ধ R আর কিনারা দৈর্ঘ্য বা বাহুর দৈর্ঘ্য বলতে পারো, বাহুর দৈর্ঘ্য হচ্ছে A। তাহলে এটা A, এটা A, এটা A, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্যই হচ্ছে A। তাহলে এই যে ফেসটা আমি বড় করে দেখাচ্ছি, এখানে এটা A, AC A, BC এর দৈর্ঘ্য A, আর AB। তাহলে ABC যে সমকোণী ত্রিভুজটা পাওয়া গেছে, AB হচ্ছে তাহলে অতিভুজ। এবং যেহেতু কণার ব্যাসার্ধ R, তাহলে দেখো এইটুকুনি R, এটা R, এটা R, অর্থাৎ এটা টোটালটা ব্যাস, এটা হচ্ছে 2R। আবার এখান থেকে এটা মানে এই ব্যাসার্ধটা এটা হচ্ছে R। তাহলে AB টোটাল আমি কত পাচ্ছি? AB সমান R + R + R + R অর্থাৎ 4R। এবার AB যেহেতু ABC সমকোণী ত্রিভুজের অতিভুজ, তাহলে আমরা জানি অতিভুজের স্কোয়ার সমান ভূমি স্কোয়ার প্লাস লম্ব স্কোয়ার। তাহলে অতিভুজের স্কোয়ার AB সমান আমরা কি পাবো? AC হচ্ছে A স্কোয়ার, BC হচ্ছে A স্কোয়ার, AC স্কোয়ার, AC A, BC A। তাহলে AC স্কোয়ার হচ্ছে A স্কোয়ার, BC স্কোয়ার হচ্ছে A স্কোয়ার। তাহলে AB সমান √A স্কোয়ার + A স্কোয়ার সমান √2A। তাহলে AB সমান আমরা পেলাম 4R। আবার সমকোণী ত্রিভুজের অতিভুজ বের করেছি √2A। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি যে √2A সমান 4R। বোঝা গেল? এবারে প্যাকিং দক্ষতাটা বের করে নেব। দেখো
তাহলে এফসিসি বা পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে প্যাকিং দক্ষতা সমান একক কোষের কণা দ্বারা অধিকৃত আয়তন। কণা কটা রয়েছে? 4টে। 4 ইন্টু প্রত্যেকটা কণা একটা গোলক ধরে নেওয়া হবে, তাই গোলকের যে আয়তন হয় সেটাই আমি এখানে লিখব। গোলকের আয়তন 4/3 পাই আর কিউব ডিভাইডেড বাই একক কোষের মোট আয়তন। একক কোষের মোট আয়তন অর্থাৎ দেখো এই একক কোষের বাহুর দৈর্ঘ্য এ, তাহলে এক্ষেত্রে মোট আয়তন এ কিউব। এবার এখান থেকে আমরা পাবো এ সমান 4r/√2। তাহলে এ কিউব সমান কত হবে? 4r/√2। ওপরে নিচে আগে √2 দিয়ে গুণ করে দিচ্ছি, তারপরে হোল কিউব করছি। তাহলে এখান থেকে আমরা পাবো, এদিকে লিখছি 4r ইন্টু √2/2 এর হোল কিউব, তাহলে 2√2r এর হোল কিউব। তাহলে আমরা পাচ্ছি 8 দুগুণে 16, 16√2r কিউব। তাহলে বসিয়ে দেওয়া যাক, এখানেও 4 4 16/3 পাই আর কিউব, আর নিচে এ কিউব সমান আমরা কত পাচ্ছি? এটা এ কিউব 16√2r কিউব। আর কিউব আর কিউব কেটে গেল, 16 16 কেটে গেল, তাহলে π/3√2। এটা ক্যালকুলেশন করলে পাওয়া যাবে 0.74। তাহলে পৃষ্ঠকেন্দ্রিক একক কোষের প্যাকিং দক্ষতা 0.74 এবং এই কোষে কণা দ্বারা অধিকৃত আয়তন 74%। পরের প্রশ্ন দেখো, নেক্সট আমরা যেটা দেখব 2-এর অথবার প্রশ্ন, অথবা তার মধ্যে 1। ক্রোমিয়াম ধাতু, পারমাণবিক ভর দেওয়া রয়েছে 52, দেহকেন্দ্রিক কেলাস গঠন করে এর একক কোষের বাহুর দৈর্ঘ্য 287 পিকোমিটার হলে ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ এবং ঘনত্ব নির্ণয় করো। আমি আর একবার বলে দিই, যাদের কাছে বইটা নেই তারা কোয়েশ্চেনটা লিখে নাও, আর ভ্যালুগুলো আমি বোর্ডেতে লিখে দিচ্ছি। দেখো, ক্রোমিয়াম ধাতু, পারমাণবিক ভর দেওয়া রয়েছে 52। এর ক্ষেত্রে দেহকেন্দ্রিক কেলাস গঠন করতে বলেছে। দেহকেন্দ্রিক কেলাস অর্থাৎ বডি সেন্টার্ড কিউবিক সেল, বিসিসি। তারপরে এর একক কোষের বাহুর দৈর্ঘ্য দেওয়া রয়েছে। একক কোষের বাহুর দৈর্ঘ্য, যেটাকে আমরা এ বলছি, 287 পিকোমিটার। এবং এক্ষেত্রে ক্রোমিয়াম পরমাণুর ব্যাসার্ধ 8 এবং ঘনত্ব রো, এই দুটো জানতে চাওয়া হয়েছে। তাহলে কোয়েশ্চেনটা বোঝা গেল। তাহলে দেখো, প্রথমে আমরা একটা বিসিসি অর্থাৎ দেহকেন্দ্রিক একক কোষ আমরা গঠন করে দেখাবো। দেখো, এইমাত্র আমি এফসিসিটা দেখিয়েছি, যেখানে কৌণিক বিন্দু এবং পৃষ্ঠকেন্দ্র এই জায়গাগুলোতে কণা উপস্থিত ছিল, এবং সেক্ষেত্রে আমরা পেয়েছিলাম মোট কণার সংখ্যা হচ্ছে 4টি। আমরা এক্ষেত্রে দেখো, এখানেও 8টি কৌণিক বিন্দুতে কণা রয়েছে। এবং দেহকেন্দ্রে একটি কণা রয়েছে। তাহলে 8টি কৌণিক বিন্দু, যাদের অবদান 1/8 অংশ ইন্টু 8 সমান 1, আর এই একটা হচ্ছে 1। তাহলে মোট কণার সংখ্যা 1 + 1 সমান 2। তাহলে দেহকেন্দ্রিক ঘনকাকার একক কোষের ক্ষেত্রে মোট কণার সংখ্যা হচ্ছে 2টো। এবার এখানে এই দেহকেন্দ্রে যে কণাটা রয়েছে, সে এই কৌণিক বিন্দুতে উপস্থিত কণা এবং এই কৌণিক বিন্দুতে উপস্থিত কণার সঙ্গে সংস্পর্শে রয়েছে। অর্থাৎ এই ব্যাপারটা আমি দেখাতে চাইছি, এই কণা এই কণার সাথে এই দেহকেন্দ্রে উপস্থিত কণাটা সংস্পর্শে রয়েছে। আমি ভালো করে ছবিটা এঁকে এবার দেখাচ্ছি। দেখো,
বোঝা গেল? দেখো এইটা, এই কৌণিক বিন্দু, এই কৌণিক বিন্দু, তার সাথে দেহ কেন্দ্রে উপস্থিত কণাটা সংস্পর্শে রয়েছে। আমি এই বডি ডায়াগোনালটা এইভাবে লাল রঙের কালি দিয়ে দেখিয়ে দিয়েছি। তাহলে এক্ষেত্রে বাহুর দৈর্ঘ্য এ এবং কণার ব্যাসার্ধ হচ্ছে আর, তাহলে এটা আর, এটা টোটালটা 2r, এটা আর। তাহলে আমি একটু নাম দিয়ে দিই, এ বি সি ডি, আর এইটা জুড়ে দিচ্ছি এ আর সি। বোঝা গেল? তাহলে এডি হচ্ছে এ, ডিসি হচ্ছে এ, এডিসি সমকোণী ত্রিভুজ। তাহলে এসি সমান আমরা কত পাবো? √2a। একটু আগে দেখিয়েছি আমরা যে অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে এডি স্কোয়ার প্লাস ডিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার। এখান থেকেই আমরা এসি সমান √2a পেয়ে যাব। এবারে দেখো এবিটা কত পাচ্ছি? এবি সমান এখান থেকে পাচ্ছি আর প্লাস 2r প্লাস আর, মানে 4r। এখন এই যে এ বি সি, এখানে এসি আমরা কত পেয়েছি? √2a, আর বিসি আমরা জানি এ, কারণ একক কোষের বাহুর দৈর্ঘ্য এ, এবং এবিটা তাহলে এখান থেকে পাওয়া যাবে। তাহলে এবি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। এসি স্কোয়ার কত? √2a এর স্কোয়ার, তাহলে 2a স্কোয়ার। বিসি স্কোয়ার কত? a স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা এবি স্কোয়ার পেয়ে যাব 3a স্কোয়ার। এবি সমান √3 ইন্টু এ। বোঝা গেছে? তাহলে এখান থেকে আমরা যেটা পাচ্ছি যে 4r, এবি সমান 4r, আবার এবি সমান √3 ইন্টু এ, তাহলে 4r সমান √3 ইন্টু এ। তাহলে এখান থেকে এ সমান আমরা পাবো 4r বাই √3, আর এ কিউবটা আমাদের লাগবে। এ কিউব যদি লাগে তাহলে সেটা হচ্ছে 4r বাই √3 হোল কিউব। আচ্ছা, এই দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে যদি প্যাকিং দক্ষতা বার করতে বলে তাহলে আমরা একইভাবে করতে পারবো। প্যাকিং দক্ষতা সমান কণা দ্বারা অধিকৃত আয়তন, দুটো কণা রয়েছে, তাহলে 2 ইন্টু 4/3 পাই আর কিউব, আর বাই একক কোষের মোট আয়তন এ কিউব। এ কিউবের জায়গায় এটা পুট করে দেওয়া হবে। এরকমভাবে আমরা কিন্তু এই দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রেও প্যাকিং দক্ষতাটা বার করতে পারবো। তবে আমাদের প্রশ্নে এটা বার করতে বলা হয়নি, আমাদের এই কোয়েশ্চেনটা সলভ করতে হবে, এই ভ্যালুগুলো দেওয়া আছে। চলো দেখে নিই। দেখো আমরা ফর্মুলাটা জানি, রো সমান জেড ইন্টু এম বাই এনএ ইন্টু এ কিউব। রো হচ্ছে ঘনত্ব, জেড হচ্ছে কণার সংখ্যা, এম হচ্ছে পারমাণবিক ভর, এনএ হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আর এ কিউব যেটা এ বেরোবে এ হচ্ছে বাহুর দৈর্ঘ্য। এখানে আমরা কি কি জিনিস জানি? জেড কত? জেড সমান 2, দেহকেন্দ্রিক একক কোষের ক্ষেত্রে জেড সমান 2। এম দেওয়া রয়েছে, এম হচ্ছে 52। এনএ অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10⁻23, আর এ কিউব এর মানটা দেওয়া রয়েছে 287 পিকোমিটার। 287 পিকোমিটার সমান 287 ইন্টু 10⁻⁻10 সেন্টিমিটার। রো ঘনত্ব সমান 2 ইন্টু 52 বাই 6.022 ইন্টু 10⁻23 ইন্টু 287 ইন্টু 10⁻⁻10 কিউব। তাহলে এখান থেকে পাওয়া যাবে রো সমান 7.31 গ্রাম পার সেন্টিমিটার কিউব। তাহলে এইভাবে ফর্মুলাতে সব কিছু বসিয়ে দিলেই আমরা এটা পেয়ে যাব, ভ্যালুটা পেয়ে যাব। আর কি বের করতে বলেছে? আর বের করতে বলেছে ব্যাসার্ধ। দেখো বাহুর দৈর্ঘ্যের সঙ্গে ব্যাসার্ধের সম্পর্কটা এখান থেকেই পাওয়া যাচ্ছে। তাহলে আর সমান √3a বাই 4। তাহলে √3a হচ্ছে 287 ইন্টু 10⁻⁻10 সেন্টিমিটার বাই 4। ক্যালকুলেশন করলে আর সমান 1.24 ইন্টু 10⁻⁸ সেন্টিমিটার পাওয়া যাবে। 2 অথবা 2 নম্বর একটা প্রশ্ন রয়েছে, সেটা আমি একটু মুখে বলে দিচ্ছি, তোমরা বই থেকে একটু পড়ে নিলেই এটা পেরে যাবে। জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন? জিঙ্ক অক্সাইড একে উত্তপ্ত করলে হলুদ বর্ণ ধারণ করে কেন? দেখো জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে অক্সিজেন গ্যাস বেরিয়ে যায় এবং সেখান থেকে জিঙ্ক 2+ আয়ন +2 ইলেকট্রন তৈরি হয়।
আর এর ফলে কি হচ্ছে, কেলাসে জিঙ্ক 2+ আয়ন অনেক বেশি হয়ে যাচ্ছে এবং কেলাসের যে গঠন সেখানে ইন্টারস্টিশিয়াল স্থানেতে জিঙ্ক 2+ আয়ন আসে, আবার অন্য ইন্টারস্টিশিয়াল স্থানেতে ইলেকট্রন এসে কেলাসের তড়িৎ প্রশমতা বজায় রাখে এবং এর ফলে যেটা হচ্ছে নন স্টয়সিওমেট্রিক জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয়। এর ফলে ওই ইন্টারস্টিশিয়াল স্থানে যে ইলেকট্রনগুলো থাকে তাদের স্থানান্তরণ ঘটে, অর্থাৎ জিঙ্ক অক্সাইডকে উত্তপ্ত করলে নন স্টয়সিওমেট্রিক জিঙ্ক অক্সাইড উৎপন্ন হয় এবং হলুদ বর্ণ ধারণ করে। নেক্সট আমরা যে প্রশ্নটা দেখব, দেখো 300 কেলভিন উষ্ণতা 2 এর বি বলছে 300 কেলভিন উষ্ণতায় মানুষের রক্তের অভিস্রবণ চাপ 8.2 অ্যাটমসফিয়ার। 300 কেলভিন উষ্ণতা মানুষের রক্তের অভিস্রবণ চাপ পাই সমান 8.2 অ্যাটমসফিয়ার। এর সঙ্গে আইসোটোনিক গ্লুকোজ দ্রবণের গাঢ়ত্ব গ্রাম পার লিটার এককে নির্ণয় করো। এর সঙ্গে আইসোটোনিক গ্লুকোজ দ্রবণ তার গাঢ়ত্ব বের করতে হবে কোন এককে? গ্রাম পার লিটার। দেখো আমরা অভিস্রবণ চাপ সম্পর্কে আগে পড়েছি, ফর্মুলা পাই সমান CRT। পাই হচ্ছে অভিস্রবণ চাপ যেটা দেওয়া রয়েছে 8.2 অ্যাটমসফিয়ার, সি হচ্ছে গাঢ়ত্ব আমরা বের করব, আর হচ্ছে 0.0821 লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স, টি কত? 300 কেলভিন। একদম আমি বসিয়ে দিলাম, তোমরা কিন্তু এই অঙ্কগুলো করার সময় কোনটা কি একটু লিখে দেবে। হ্যাঁ, এখান থেকে সি ক্যালকুলেট করলে পাওয়া যাবে 0.33 মোল পার লিটার, মোল লিটার ইনভার্স। কিভাবে পাওয়া যাচ্ছে দেখো, এদিকে 8.2 অ্যাটমসফিয়ার ছিল, এখানে লিটার অ্যাটমসফিয়ার কেলভিন ইনভার্স মোল ইনভার্স ইন্টু 300 কেলভিন, তাহলে অ্যাটমসফিয়ার কেটে গেছে, কেলভিন ইনভার্স কেলভিন কেটে গেছে, তাহলে এটা তো এদিকে চলে গিয়েছিল, তাহলে মোল পার লিটার আসবে। তাহলে এখান থেকে আমরা কনসেন্ট্রেশন অর্থাৎ গাঢ়ত্ব পেয়ে গেছি। এবার দেখো এর সাথে গ্লুকোজ দ্রবণ আইসোটোনিক, তাহলে গ্লুকোজ দ্রবণের ক্ষেত্রেও আমরা পাই জি অর্থাৎ জি ফর গ্লুকোজ, এটা কত হবে? 8.2 অ্যাটমসফিয়ার। যেহেতু দ্রবণগুলো আইসোটোনিক এবং তাহলে এদের অভিস্রবণ চাপও সমান, তাহলে এদের গাঢ়ত্ব সমান হবে। তোমরা এইভাবেও এটা দেখতে পারো, ধরো পাই জি সমান CGRT। সিজি হচ্ছে গ্লুকোজ দ্রবণের কনসেন্ট্রেশন অর্থাৎ গাঢ়ত্ব, এখানেও যদি পাই জি অর্থাৎ 8.2 অ্যাটমসফিয়ার বসাও আর টি এগুলোর মান বসাও, একই তো ক্যালকুলেশন, একই ভ্যালু বেরোবে, অর্থাৎ কনসেন্ট্রেশন অফ গ্লুকোজ পাওয়া যাবে 0.33 মোল পার লিটার, মানে 0.33 মোলার। এটাকে গ্রাম পার লিটারে বের করতে হবে, তাহলে গ্লুকোজ দ্রবণের গাঢ়ত্ব সমান 0.33 ইন্টু গ্লুকোজ হচ্ছে C6H12O6, এর মলিকিউলার মাস 180 দিয়ে গুণ করে দাও, তাহলে পাওয়া যাবে সমান 59.4 গ্রাম পার লিটার। আজকে আমি এই প্রশ্নগুলোই শুধু আলোচনা করলাম, নেক্সট ক্লাসে আমি আরও অন্য প্রশ্নগুলো আলোচনা করব।